আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনি এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে ভিডিওটি যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢাল অভিনন্দন এবং শুভেচ্ছা। থাম্বনেল এবং ব্যানার দেখে আপনারা হয়তো চিন্তা করছেন হঠাৎ করে এটা কি বললাম, হাই প্রোফাইল মিটিং। হ্যাঁ, এটা তো আজ আপনারা গতকাল সারা রাতে অনেকেই ভিডিওগুলো করেছে, হাই প্রোফাইল মিটিং চলছে, হাই প্রোফাইল মিটিং চলছে। আমি এই মুহূর্তে দিচ্ছি, কারণ হচ্ছে মিটিংটা শুরু হবে 12টার পরে, মানে 12টা থেকে 1টার ভেতরে সবাই ঢুকা শুরু করবে। তো আজকের মিটিং এ যারা আছে, এটা হচ্ছে যে আমাদের বিপ্লব বড়ুয়া, প্রধানমন্ত্রীর সাবেক সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার নেতৃত্বে যাচ্ছে 13 জনের একটা গ্রুপ। তার মধ্যে আমাদের রেজাউল করিম ভাই আছেন, যিনি পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। হয়তো বলতাম যে উনি মন্ত্রী, আরে না, কারণ রেজাউল করিমের কমিটিতে কোনো পদ পদবি নেই, বিপ্লব বড়ুয়ার আছে এবং শেখ হাসিনার খুব কাছে থাকার কারণে, নেত্রী কাছে থাকে না, তার নেতৃত্বে যাচ্ছেন, বা আপনি ধরে নেন কারণ নেতৃত্বে যাচ্ছেন না, এদের ডাকা হয়েছে। তো সেখানে আমেরিকা থেকে অলরেডি চলে গেছেন উনি, আজকে 3 দিন যাবত ওখানে আছেন। রেজা ভাই লন্ডনে ছিলেন, উনিও গেছেন। আজকে অনেকে হয়তো ওনার ফটোটা দেখেছেন, এই গৌতম লাহিড়ী দাদার সাথে বসে ওনাদের ফটোটা। ওনারা দুইজনই হাই প্রোফাইল, দুইজন ছাড়াও আছে খাগড়াছড়ি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অপু ত্রিপুরা, এবং আছেন রোকেয়া প্রাচী, আপনারা সকলেই চিনেন রোকেয়া প্রাচীকে, এবং মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ঝর্ণা বারোই, এবং মহিলা আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য রাখি, যেটা কিনা আমাদের নানক ভাইয়ের মেয়ে, আপনারা সকলে জানেন, এবং যুব মহিলা লীগের আরেক সম্পাদক অরুণ, আপনারা সকলে এনাদের চিনেন। এছাড়াও আরো বেশ কিছু লোক যাচ্ছে, টোটাল 13 জনের একটা গ্রুপ। আজকে নেত্রীর সাথে বৈঠক। নেত্রীর সাথে এই বৈঠকটা আসলে হাই প্রোফাইল এই জন্যই বলছি যে গত 8-10 দিন যাবৎ বিভিন্ন গ্রুপে মিটিং হচ্ছে। তবে এখনকার এই মিটিং নেত্রী বলার পরে যে আমি আসছি ডিসেম্বরে, বলার পরে এটা হচ্ছে যে সর্ব হাই প্রোফাইল মিটিং। এরপরে এখন সম্ভবত সপ্তাহে 3 দিন বা 4 দিন প্রতিদিনই মিটিং হইতে থাকবে। আগামী যে মিটিংটা আছে সম্ভবত ঢাকা সিটি কর্পোরেশন উত্তর দক্ষিণের পুরুষ কমিশনার, মহিলা কমিশনার, এইভাবে নিয়ে মিটিংগুলো হবে। কারণ নেত্রী যখন দেশে আসবেন তখন বিভিন্ন জায়গায় আমাদের এই সেক্টরের লোকগুলোকে দরকার। কারণ এখন তো এই মুহূর্তে তো আমাদের ঐক্যের দরকার, বিভেদের দরকার নেই। এই মুহূর্তে আমাদের সংযোগের দরকার, বিয়োগের দরকার নেই। সুতরাং এই হাই প্রোফাইল মিটিং চলছে। এই হাই প্রোফাইল মিটিং থেকে মিটিং শেষে কালকের টানা টোটাল মিটিংগুলোর শেষে হয়তো আমরা আজকে যেহেতু 12 তারিখ, হয়তো 30 তারিখ বা আগামী মাসের যে কোনো সময় আমরা 2টা ইনফরমেশন পেতে পারি। সে 2টা ইনফরমেশন, একটা হচ্ছে যে নেত্রীর পক্ষ থেকে যে কোনো একজন, হয়তো নেত্রী যা যা বলবে সেটা আমাদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য একজন হইতে পারে, এবং আইন অঙ্গনের তো অনেক আইনজীবীর সাথে কথা হচ্ছে, মিটিং হচ্ছে বিভিন্ন ধরনের। বাংলাদেশ থেকে অনেক আইনজীবী অলরেডি ঘুরে এসেছেন, বিদেশে যারা আছেন তারাও কথা বলছেন। এইটারও একটা আইন ফোরাম করে সেখানেও 1জন বা 2জন, এবং মিডিয়া সেলের মিডিয়া প্রচারের জন্য 1জন বা 2জনের নাম এভাবে ঘোষণা হতে পারে। মানে এগুলো কোনো ডিরেক্ট পদবি না এই মুহূর্তে, মানে এটা বলেন যুদ্ধকালীন একটা সিস্টেম তৈরি হয়। তো এই হচ্ছে যে হাই প্রোফাইল মিটিংটা শুরু হয়েছে আজকে থেকে। মানে আপনাদের কাছে যখন ভিডিওটা যাবে ঠিক তার ঘন্টা 2 পর থেকে হাই প্রোফাইল মিটিংটা শুরু হবে। তো এইসব হাই প্রোফাইল মিটিং এর কি প্রয়োজন, বা নেত্রী চাইলে তো অমুক অমুক অমুক, ধরেন আমারই বলে যে তুই মিডিয়া ব্যক্তিত্ব, আপনারে বলে দিল যে তুই আইন ব্যক্তিত্ব, অমুকেরে বলে যে তুই মায়ের ব্যক্তিত্ব, এইভাবে করে দিতে পারতো না। এইভাবে করা যায় না, বিধায় এই মিটিং গুলো করে একটা বাইন্ডিংস আনতেছে সবাইকে। কারণ হচ্ছে যেহেতু ফেরত আসবেন, নেত্রী বলেছেন যে সমস্ত নেতাকর্মীদেরকে নিয়ে উনি দেশে ফেরত যাবেন। সমস্ত নেতাকর্মী বলতে 500-700 নেতাকর্মীও এখন দেশের বাইরে নেই, সবাই দেশে যারা আছে তারা সবাই যাবে। নেত্রী বলছে আমি আত্মসমর্পণ করবো, নেতারাও আত্মসমর্পণ করবো। এখন আপনারা অনেকে আমাদের জিজ্ঞেস করছেন যে, আমাকেই অনেকে জিজ্ঞেস করছেন, তো আমি জানি যে অনেক
আজকে অনেকে জিজ্ঞেস করছেন যে নেত্রী আসলে আমাদের উপর নির্দেশনা কি, এই কি সেই কি। দেখেন, আগে আমাদের বিচার করতে হয় কি আমাদের শত্রু কারা। সর্বপ্রথম আপনি যদি শত্রু চিহ্নিত করতে না পারেন তাহলে আপনি বুঝবেন না যে আপনি করবেন। এখন নেত্রী যখন দেশে যাবে, আমাদের শত্রু প্রথম তো সরকার, তারেক জিয়া সরকার আমাদের শত্রু। কারণ তারা আমাদের জন্য ঢাকা এয়ারপোর্ট বলেন, বর্ডার বলেন, নৌপথ বলেন, রেলপথ বলেন, কোথাও যায় আমাদের জন্য ফুল নিয়ে দাঁড়ায় থাকবে না যে এসো এসো গো গান গাইয়া ফুল ছিটাই গো, এরকম তো করবে না। ঠিক আছে না? পুলিশ ওদের ওই সক্ষমতা নাই যে আবার আমাদের পিঠে ঘর তোলার। কিছু কিছু হুমকি দুমকি তো দেখাবে। ওই যে বাঘ যেমন দেখেন না, বাঘ জঙ্গলে যখন বয়স থাকে তখন খুব তেজি দৌড়ায়, বুড়ো হয়ে গেলে একটু হাউ হাউ করে, ওই রকম পুলিশের অবস্থা। আর সেনাবাহিনী হয়তো একটু নড়াচড়া করলো, তারা খুব একটা বেশি কিছু করবে না। তাহলে আমাদের শত্রু কারা? বিএনপি। আমাদের শত্রু কারা? জামাত ইসলামী, মৌলবাদী শক্তিটা আমাদের শত্রু। এবং আইএসআই জঙ্গি, আইএসআই পাকিস্তানের আইএসআই যারা আছে তারাও কিন্তু কাজকাম শুরু করছে। তারা এই জঙ্গিগুলো লাগাবে আমাদের পিছনে, কারণ তারা জানে যে যদি আওয়ামী লীগ আইসা যদি মাজা সোজা করে দাঁড়ায় যায় তাহলে এই জঙ্গিদের অবস্থা খারাপ, এটা জানে। আমাদের সহযোগিতা করবে, আমাদের সহযোগী অবভিয়াসলি এখন আপনারাও বলতে পারেন, আমরাও বলতে পারি যে আমাদের কিছু ইনফরমেশন দিবে, সহযোগিতা করবে, কিন্তু ভারত এসে যুদ্ধ করবে না আপনারা আমার দিন। কিছু লোক মিডিয়া ব্যক্তিত্বের মধ্যে ধরেন কিছু কিছু মিডিয়া ব্যক্তিত্ব যারা 5ই আগস্টের আগে আওয়ামী লীগ এন্ট্রি হয়ে গেছিলেন, তাদের মধ্যে যারা যারা অপমানিত হয়েছেন এরপরে, এরা কিছু কিছু লোক আমাদের সহযোগিতা নামবে। সে আগেই ভালো ছিলাম কথার মতো। এছাড়া যেসব নর্মাল লোক যে আওয়ামী লীগ করছে হয়তো সমর্থন করে, এইসব লোক, এই যে হাজার হাজার লোক চাকরি গেছে, শিক্ষক মুখক, এরা অন্তত কিছু করতে না মৌন সমর্থন দিবে। এরা আপনাদের মিছিল মিটিং এসে রাস্তায় দাঁড়ায় হয়তো 2টা পানির বোতল দিয়ে যাবে চুপে চাপে, নিরীহ লোকেরা। বাকি আমজনতা, রিক্সাওয়ালা টিক্সাওয়ালা, তারপর ট্যাক্সি ড্রাইভার, মানে গরিব মেহনতি মানুষ, এরা আবার আপনাদের সাথে আসবে, কিছু কিছু হেল্প করবে। 100% সবাই নাইমা আপনাদের সাথে যুদ্ধে বন্দুক ধরবে না। যুদ্ধে বন্দুক সবাই ধরে না, সৈনিক বন্দুক ধরে, আমজনতা ধরে না। কিন্তু আমজনতা ব্যাটেল ফিল্ডে অন্য কাজ করে দেয়, কেউ খাবার দেয়, কেউ পানি দেয়, কেউ চিকিৎসা সেবা দেয়, কেউ ট্রিটমেন্ট দেয়। এইটা তাহলে আমাদের শত্রু হচ্ছে যে মূলত আইএসআই এর এজেন্ট যেগুলো আছে বাংলাদেশে, মৌলবাদী যেগুলা, এই টার্কিশ এজেন্ট, পাইক্কা এজেন্ট, এগুলা সাথে বাংলাদেশের মৌলবাদীগুলা, এই এনসিপির গুন্ডা, এগুলোর কথা কয়া লাভ নেই, এগুলো মুতের সাথে বাইসা যাবে বিএনপি। বিএনপি এবং প্রশাসনের একটা অংশ হয়তো চাইবে। কারণ কি জানেন, গত 2 বছরে তারা যারা খাইছে বা যা খাইতেছে, এখনো যা খাইতেছে, তারা কি এমনি এমনি ছেড়ে দিবে মনে করেন? ছেড়ে দিবে না। তারাও কিন্তু একটা মরণ কামড় দিবে। এই মরণ কামড় তারাও চাইবে না যে বাবারে এটা ছেড়ে দিয়ে, তো তারা জানে যে তাদের সবার বিচার হবে, এখানে কেউ ইন্ডিমিউনিটি পাবে না, এটা জানে। সুতরাং তারাও ছেড়ে দেবে, তারা মরণ কামড় দিবে, আর সেই মরণ কামড় আবার আমরাও দিতে হবে। এখন আপনারা বলতে পারেন আমরা কিভাবে মরণ কামড়? ভাই একটা কথা বলি, আপনার নেত্রী আসবে এটা শোনার পরে কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে দোকানে। এখন আপনি একটা জিনিস চিন্তা করেন যে 5ই আগস্ট নেত্রী 1:30 থেকে 2টার ভেতরে আমরা খবর পেয়ে গেলাম যে নেত্রী দেশ ত্যাগ করেছেন। সোনা প্রধান এসব বললেন না, এরপরে প্রচন্ড একটা তাণ্ডব চালাইলো এই মৌলবাদী জামাত বিএনপি গোষ্ঠী। আপনারা মনে রাখতে হবে, ওরা যে তাণ্ডবটা চালাইছে, ঠিক নেত্রী যখন বলবে যে আমি কালকে আসছি বা পরশু আসছি, সেম তাণ্ডব 100 গুণ গতিতে আমি আপনি চালাইতে হবে। আমি আপনি যখন এই তাণ্ডব চালাবো, এই তাণ্ডব তারা সইতে পারবে না। এই তাণ্ডব সর উপায় নেই তাদের। তবে এই তাণ্ডবের মধ্যে আমরা কোনো পুলিশ মারবো না, কোনো থানা লুট করবো না, থানা আক্রমণ করবো না। সেনাবাহিনী শক্তের ভক্ত নরমের জমে, এরা মারবে না, আমাদের মারতে আসবে না। প্রথমে একটু হাইফাই করলো, কিন্তু করবে না। ওই যে গোপালগঞ্জে যে 5 জন মারছে, ওই ঘটনা এরা আর ঘটাইবো না, কারণ হেরাও এখন ছাইরা দিয়ে মাকাইন্দা বাচ্চি অবস্থায় আছে। পুলিশ চুপ হয়ে যাবে, কারণ আপনি যখন রাইগা যাবেন, আপনি যখন মাইর শুরু করেন, পুলিশও সামনে আসবে না। ওই যে সন্ত্রাসী গোষ্ঠী, এটা আপনি চিহ্নিত করাবেন। নেত্রী বারবার বলছে যে চিহ্নিত করো, লিস্ট করো, হ্যান করো, ত্যাগ করো, বলছে না? কারণ হচ্ছে যে আপনি নেত্রী ঘোষণা দেওয়ার লগে লগে ওই অ্যাটাকটা আপনারে করতে হবে। ফার্স্ট অ্যাটাক যদি আপনি কইরা বসেন, তখন কেন আমাদের তো এমনি সব গেছে, কিছুই নাই। আমরা এখন অ্যাটাক করলে আর কি বা করি? যদি আমরা এই অ্যাটাক যদি করতে না পারি, তাইলে কি হবে জানেন? আমরা পিছায় পড়বো। এটা মনে হয় কিন্তু ফুটবল খেলায় যেই দল যত বেশি প্রেসার করে অ্যাটাক করছে, সেই দলে কিন্তু গোল করে দিচ্ছে।
আপনি অ্যাটাক করতে না পারলে, আপনি যদি অ্যাটাকিং ক্ষমতা না থাকে, সেভিং ক্ষমতায় যান, তাহলে আপনি জিতবেন না, আপনারা ফরওয়ার্ডে খেলতে হবে। সুতরাং আপনি ফরওয়ার্ডে খেলতে হবে। ঠিক নেত্রী বলার সাথে সাথে যদি ফরওয়ার্ডে খেলতে পারেন, তাইলে দেখবেন যে ওরা ভয়ে 5ই আগস্ট আমি আপনি চলে গেছি কেন, ওরা এত বেশি ফরওয়ার্ডে খেলতে আসছে যে আমাদের দ্বিধাহীন হয়ে গেছে, আমরা বুঝে উঠতে পারিনি। ঠিক ওদের ওই সুযোগ, এবার ওদের জন্য ওই সুযোগ আর দেওয়া যাবে না। আমি আপনি নামার সাথে সাধারণ পাবলিকও উঠে তাদের শুরু করবে এটা, এবং এইটাই করতে হবে। এইটা কইরেই আমরা ওদের বুঝাই দিতে হবে সব কিছুর শেষ আছে, এবং এইটা হচ্ছে আমাদের শেষ খেলা। মনে রাখেন যে নেত্রী আসার ঘোষণা দেওয়ার সাথে সাথে আমরা অ্যাটাকিং এ যাইতে হবে। আমরা আর তখন সেভিং এ যাই লাভ নেই, মানে সেফ সাইডে যাই লাভ না, আমরা অ্যাটাকিং এ যাবো। আমরা যদি ফরওয়ার্ডে খেলি দিই, ঠেলা দিলে খেলার সাথেই ঠেলা হয়ে যাবে, কিন্তু কোনো নিরীহ ব্যক্তি বা অন্য কাউরে না, এই জঙ্গি গোষ্ঠীর ধৈরা উৎপটাং করে দিতে হবে। তাইলেই আমরা আইসা যাব। আস্তে আস্তে আরো খবর আসবে, আরো অনেক কিছু বলবে, আরো অনেক কিছু হইতে থাকবে, দেখতে থাকেন। হ্যাঁ, বিদেশের যেসব শক্তি আছে সেগুলো আস্তে আস্তে দেখবেন যে আমাদের পক্ষে আসতেছে, কিন্তু একমাত্র হবে না পাইকা আর তুর্কি, পাকিস্তান আর তুর্কি, এই দুইটা আইব না, এই দুইটা বাদে আর সবাই আসবে। এবং এদের এই জঙ্গি গোষ্ঠীগুলা আমাদের পেছনে লাগানোর সর্বোচ্চ চেষ্টায় রাখো। সুতরাং চোখ কান খোলা রাখেন, এবং একটা কথা এখনো বলে দিই, ভবিষ্যতে প্রতিদিন বলবো এখন থেকে, সেটা হচ্ছে যে নেত্রী যেই মাত্র বলবেন যে আমি কালকে আসছি, ডেট ঘোষণার সাথে সাথে সেদিনই আপনাদের ফরওয়ার্ডে যায় খেলা শুরু করে দিতে হবে। যা গেছে গেছে, আর কিছু যাওয়ার না, ইজ্জত এমনি গেছে, আর বেজ্জিত আর কি দেব। সুতরাং ফরওয়ার্ডে খেলবো, সব সাবা করবো। গত 2রা জুলাই বৃহস্পতিবার রয়টারের পক্ষ থেকে শেখ হাসিনার সাথে কথা বলা হয়। একটি সাক্ষাৎকারের ব্যাপারে আগের থেকেই অ্যাপয়েন্টমেন্ট করা ছিল ফোনে, এবং সেদিন সাক্ষাৎকারটি শুরু হয়। কিন্তু সেদিন শেখ হাসিনা অন্যান্য কিছু কাজে ব্যস্ত ছিলেন বলে সেদিন আর সাক্ষাৎকারটি শেষ হয়নি। কিন্তু পরের দিন 3রা জুলাই শুক্রবার একেবারে সকাল থেকে কয়েক ঘন্টা ব্যাপী টেলিফোনে এই সাক্ষাৎকারটি গ্রহণ করা হয়, এবং এই সাক্ষাৎকারটি গত 20 জুলাই প্রকাশিত হয়েছে। এই সাক্ষাৎকারটি গ্রহণের পরে 1 সপ্তাহ ধরে রয়টারের পক্ষ থেকে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের প্রতিক্রিয়া পাওয়ার জন্য চেষ্টা করা হয়েছে। কার সাথে প্রতিক্রিয়া পাওয়ার জন্য চেষ্টা করা হয়নি? একেবারে সিনিয়র লিডার মির্জা ফখরুল আলমগীর থেকে শুরু করে রিজভী ভাই, অনেকের সাথেই রয়টার যোগাযোগ করেছে, কিন্তু কেউ এ ব্যাপারে কোনো কথা বলতে রাজি হয়। রয়টার পাকিস্তান, রয়টার আসাম, রয়টার ত্রিপুরা, তারা বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সাথে যোগাযোগ করেছে এই সাক্ষাৎকারের ব্যাপারে প্রতিক্রিয়া জানার জন্য। সালাউদ্দিন সাহেব অন্যান্য অনেক বিষয়ে কথা বলেছেন, কিন্তু এই বিষয়ে তিনি কোনো মন্তব্য করেন। রয়টার ইউকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সাহেবের সাথে যোগাযোগ করেছিল। হুমায়ুন কবির সাহেবও অনেক বিষয়ে কথা বলেছেন, কিন্তু শেখ হাসিনার এই সাক্ষাৎকার, দেশে ফেরা, এই বিষয় নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হন। আমাদের সব বিষয়ে যিনি মন্তব্য করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান, তার সাথে রয়টার দিল্লি অফিস থেকে যোগাযোগ করা হয়েছিল। প্রথমে তিনি বলেছেন তিনি ভারতীয় মিডিয়ার সাথে কথা বলেন, তখন তাকে মনে করিয়ে দেওয়া হয়েছে যে রয়টার্স ভারতীয় গণমাধ্যম বা ভারতীয় মিডিয়া নয়। তিনি অত্যন্ত পোলাইটলি তাদের সাথে কথা বলেছেন, খুবই ভদ্রভাবে, কিন্তু তিনি এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেছেন যে তিনি এই ব্যাপারে কনসার্ন পিপল না। তখন তাকে বলা হচ্ছে আপনি তো সব বিষয়ে মন্তব্য করেন, তাহলে এ বিষয়ে কেন মন্তব্য করবেন না? তিনি মন্তব্য করেননি, এবং তিনি অফ দ্য রেকর্ড বলেছেন যে তিনি এ ব্যাপারে মন্তব্য করে কোনো বিতর্ক সৃষ্টি করতে চান না। এখন প্রশ্ন উঠেছে যে শেখ হাসিনা যখন ঘোষণা দিয়েছেন তিনি ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন, তখন সরকারের কেন কোনো প্রতিক্রিয়া থাকবে না? তাহলে কিসের সরকার? সরকার কি ভয় পেয়েছেন? এই বিষয়টি নিয়েই কিন্তু এখন
আলোচনা চলছে। কেন সরকার ভয় পাচ্ছে? কেন সরকার তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন না? শেখ হাসিনা তো খুব বোল্ডলি বলেছেন এবং পৃথিবীর 250টির বেশি গণমাধ্যমে এই সংবাদটি প্রকাশিত হয়েছে। সরকার কোনো রিয়াকশন দেননি, কিন্তু আবার সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে শেখ হাসিনার কোনো বক্তব্য, শেখ হাসিনার রিলেটেড কোনো সংবাদ, শেখ হাসিনার কোনো সাক্ষাৎকার সংক্রান্ত সংবাদ, এগুলো কোনো কিছু গণমাধ্যমে প্রচার করা যাবে না, আদালতের নিষেধাজ্ঞা আছে। এই যে আদালতের নিষেধাজ্ঞা আছে, এটি মনে করিয়ে দিচ্ছে সরকারের তথ্য উপদেষ্টা, এটি আবার পত্রিকায় আসছে। তাহলে সেটাও তো শেখ হাসিনা সংক্রান্ত এক ধরনের প্রচার। তাহলে সরকার একদিকে বলছে আদালতের দোহাই দিয়ে যে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা যাবে না, আবার নিজেই সরকার এই বিষয়ে খবর তৈরি করছে। মানে সরকার পড়েছে শেখ হাসিনাকে নিয়ে মানে উভয় সংকটে। রাজনৈতিক দলগুলো কি বলছে? বিএনপি জানিয়েছে যে তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল, শেখ হাসিনা ফিরলে আইনিভাবে সেটিকে মোকাবেলা করা হবে। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, যাকে আপনারা চুম্মা শফিক বলেই ডাকেন, তিনি বলেছেন এই সাক্ষাৎকার এবং শেখ হাসিনার ফেরা এর মধ্য দিয়ে তিনি একটি দীর্ঘমেয়াদী ষড়যন্ত্রের আভাস পাচ্ছেন। আর জামাতের বি টিম এনসিপি বলেছেন যে তাকে আসার পরে ফাঁসিতে ঝুলানো হবে। মানে চাল নাই কুত্তার বাগান না। আমাকে এনসিপি কে নিয়ে আমার কথা বলতেও বাধে, যে এত অল্প বয়সে এত নষ্ট হইতে পারে। এটা এনসিপির এইসব টোকাইদের না দেখলে আসলে বোঝা যেত না। যাই হোক, সরকার যে শেখ হাসিনার এক সাক্ষাৎকারে ভীষণভাবে ভয় পেয়েছে সেটা কিন্তু খুব ক্লিয়ার। এদিকে চট্টগ্রামে ভয়াবহ জলাবদ্ধতা দেখা দিয়েছে। এমন পানি, এত পানি এর আগে নিকট অতীতে দেখা যায়নি। এবং এই সিটির এই যে ওয়াটার ম্যানেজমেন্ট ফেইলিওর সিটি কর্পোরেশনের চরমভাবে, এবং আওয়ামী লীগ কিন্তু অনেকখানি এগিয়ে নিয়ে আসছিল, তাদের কাজ প্রায় শেষের পথে ছিল, কিন্তু 2024-এর জুলাই আগস্টের রেজিম চেঞ্জের পরে সেই কাজ থেমে গেছে। এবং সেই কাজ থেমে তো গেছেই, বরং তার আরো অবনতি হয়েছে পরবর্তীতে যারা এই সিটির দায়িত্ব পালন করেছেন এবং এখন করছে। কিন্তু এই যে চট্টগ্রামে এই ভয়াবহ জলাবদ্ধতা, মানবিক বিপর্যয়ের মুখোমুখি, এই খবর আপনি গণমাধ্যমে পাবেন না। কেন পাবেন না? ঢাকায় খোঁজ নিয়ে একটা অদ্ভুত ব্যাপার জানলাম। ঢাকায় প্রতিটা মিডিয়া হাউসে অ্যাকর্ডিং টু দ্য সাইজ 3 থেকে 12 জন বিএনপির মনোনীত সাংবাদিককে অ্যাসাইন করা আছে। তারা ঠিক সাংবাদিক বলবো নাকি বিএনপির দলীয় কর্মী বলবো? কারণ সবাই আবার সাংবাদিক না, কারো হয়তো কিছুটা হাতে খড়ি আছে, কেউ একদম ফ্রেশ, কিন্তু দলীয়। এই মিডিয়া হাউসের সাইজ অনুযায়ী এই নাম্বারটা 3 থেকে 12। এদের দায়িত্ব হলো যে এরা নিয়ন্ত্রণ করে যে পত্রিকায় কি যাবে কি যাবে না, টেলিভিশনে কি যাবে কি যাবে না। এবং এরা চট্টগ্রামের এই ভয়াবহ জলাবদ্ধতার খবরটা টোটালি গণমাধ্যম থেকে আউট করে দিয়েছে। গণমাধ্যমে এটি প্রকাশিত হতে দিচ্ছে না। আবার এই যে রয়টার নিয়ে সারা পৃথিবীতে যখন নিউজ হয়েছে, রয়টারের সংবাদ সাক্ষাৎকার নিয়ে, সেখানে আমি দেখলাম যে প্রথম আলো, ডেইলি স্টার এবং মানব জমিন, এই 3টি পত্রিকা রয়টারের এই সংবাদটি প্রকাশ করেছে সাথে শেখ হাসিনার বিকৃত ছবি দিয়ে। মানে আপনি রয়টারের নিউজ প্রকাশ করেছেন, আপনি রয়টারের ছবি দেন, মানে তাদের একটু বেশি আতঙ্ক। গণমাধ্যম তো গলা টিপে ধরেছেই, কিন্তু গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে যারা এতদিন কথা বলেছে, যারা টক শোতে এসেছেন, তারা কেউ কিন্তু আজকে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কথা বলছে না। গণমাধ্যমের গলায় যে পা দিয়ে বিএনপি তার টুটি চেপে ধরেছে, সেটি নিয়ে কিন্তু আমাদের সিভিল সোসাইটি আজকে খুব বেশি কথা বলছে না। আজকে বাংলাদেশের এই যে মানবাধিকার বিপর্যয়, রাজনীতিহীনতা, সন্ত্রাসের বৃদ্ধি, প্রাকৃতিক বিপর্যয়, পাহাড়ের সন্ত্রাস, বাংলাদেশ মিয়ানমার সীমান্তে
যে বোমাবাজির কি অবস্থা, এগুলো কিন্তু আপনি মিডিয়ায় পাবেন না। যে কারণে আজকে বাংলাদেশের মানুষকে নির্ভর করতে হচ্ছে এই আমাদের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমের বা ইউটিউবের বিভিন্ন পরিবেশনার উপর, কিংবা দেশের বাইরে থেকে প্রকাশিত প্রচারিত গণমাধ্যমের উপর। দিল্লি থেকে আজ কথা বলছি, আজকে সকালে দিল্লি এসেছি। মালয়েশিয়ার চ্যাপ্টার আপাতত শেষ। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ঘোষণা নিয়ে দেশটির সব মহলে এখন চুলচেরা বিশ্লেষণ চলছে। নানা ধরনের প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে রাজনৈতিক অঙ্গনে। কেউ প্রশ্ন রাখছেন, বাংলাদেশে কি সত্যি ফিরছেন শেখ হাসিনা? যদি ফেরেন তাহলে কি বিমানবন্দরেই গ্রেপ্তার হবেন? তার চেয়ে বড় প্রশ্ন, সরকার কি চায় তিনি দেশে ফিরুক, বা শেখ হাসিনাকে দেশে ফেরার অনুমতি কি সরকার দিবে, নাকি 111-এর তত্ত্বাবধায়ক সরকারের মতো শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিবে বিএনপি সরকার? অবশ্য সময়সীমা উল্লেখ করে দেশে ফেরার ঘোষণা দেয় বিএনপি সরকারকে বিষয়টি নিয়ে কঠোর হতেও দেখা যাচ্ছে। একসময় রাজনৈতিক নেতার বক্তব্য গণমাধ্যমে প্রচার করতে না দেওয়ার কড়া সমালোচক বিএনপি এখন শেখ হাসিনার বক্তব্য প্রচারে গণমাধ্যমকে সতর্ক হতে বলছে। আওয়ামী লীগের সূত্রগুলো বলছে, শেখ হাসিনা দেশে ফেরার জন্য সেপ্টেম্বরের মধ্যে ট্রাভেল পাসের আবেদন করতে পারেন। শেখ হাসিনার সাথে চলতি মাসে দেখা করেছেন এমন একজন নেতা দাবি করেছেন, আগামী কয়েক মাসের মধ্যে পরিকল্পনা অনুযায়ী শেখ হাসিনার দেশে ফেরা উপলক্ষে 4টি কাজ শেষ করতে চায় দলটি। অন্যদিকে সরকারি সূত্রগুলো বলছে, শেখ হাসিনা যদি দেশে ফেরার জন্য ট্রাভেল পাসের আবেদন করেন তাহলে সরকারের উভয় সংকটে পড়ার আশঙ্কা রয়েছে। কারণ অনুমতি না দিলে সেটি ভয়াবহভাবে সরকারের বিপক্ষে যাবে। আবার অনুমতি দিলে 111-এর মতো আওয়ামী লীগ যেভাবে শোডাউন করবে তাতে দলটি পুরোদমে দেশের রাজনীতিতে অবস্থান ফিরে পাবে। উপরন্তু শেখ হাসিনাকে আসতে না দিলে কূটনৈতিক মহলে চাপ অনেক বেড়ে যেতে পারে। শেখ হাসিনার ফেরা নিয়ে রয়টার্সে খবর প্রকাশের পর বিবিসি বাংলা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর নেতাদের প্রতিক্রিয়া নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনটির শিরোনাম হলো, শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য নিয়ে যা বলছে বিএনপি, জামাত ও এনসিপি। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিবিসি বাংলাকে বলেছেন, শেখ হাসিনার অপরাধের ব্যাপারে আদালত সিদ্ধান্ত নেবে। জনাব রিজভী বলেছেন, শেখ হাসিনা বা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতারা দেশে ফিরবেন কি ফিরবেন না, বা তারা কি করবেন সেটা তাদের বিষয়, তাদের দলীয় সিদ্ধান্তের বিষয়। অন্যদিকে শেখ হাসিনা দেশে ফেরার যে কথা বলছেন এর পিছনে অন্তর্নিহিত কোনো রহস্য বা ষড়যন্ত্র থাকতে পারে বলে মনে করছেন জামাত ইসলামের নেতারা। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বিবিসি বাংলাকে বলেছেন, যদিও স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের বিরুদ্ধে কড়া কথা বলছেন, কিন্তু আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য সরকারের কোনো অংশ পরিকল্পিতভাবে কাজ করে থাকতে পারে। এসব রাজনৈতিক প্রতিক্রিয়া ছাড়িয়ে সাধারণ মানুষের মধ্যে শেখ হাসিনা ফিরতে পারবেন কিনা বা তাকে আদৌ সরকার ফিরতে দিবে কি সেটি নিয়ে বেশি আলোচনা হচ্ছে। কারণ আইন বিশেষজ্ঞদের মতে দেশে ফিরতে শেখ হাসিনার প্রথম বাধা হতে পারে তার ভ্রমণ নথি। তিনি যখন দেশ ছেড়ে গিয়েছিলেন তখন তার কাছে কূটনৈতিক বা লাল পাসপোর্ট ছিল, কিন্তু 24 আগস্টে খুব দ্রুত অন্তর্বর্তী সরকার সেটি বাতিল করে। এই অবস্থায় বাংলাদেশে ফিরতে হলে তার ট্রাভেল পাস বা বিশেষ ভ্রমণ অনুমতির প্রয়োজন হতে পারে, আর সেই ট্রাভেল পাস দেওয়ার ক্ষমতা বাংলাদেশ সরকারের হাতে। আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে, তিনি নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে ট্রাভেল পাস বা ভ্রমণের অনুমতির জন্য আবেদন করবেন। সেপ্টেম্বরের শেষ দিকে কিংবা অক্টোবরের শুরুতে তিনি এই আবেদন করতে পারেন। বাংলাদেশ সরকার নিয়ম অনুযায়ী কোনো নাগরিকের পাসপোর্ট না থাকলে বা মেয়াদ শেষ হয়ে গেলে জরুরি ভিত্তিতে দেশে ফেরার জন্য যে ট্রাভেল পাস দেওয়া হয় সেটির মেয়াদ সাধারণত 3 মাস বা 90 দিন থাকে। ফলে অক্টোবরের শুরুর দিকে ট্রাভেল পাস পেলে তিনি ডিসেম্বরের মধ্যে দেশে আসতে পারবেন। বিশ্লেষকরা মনে করেন এই ট্রাভেল পাসের আবেদনের মধ্য দিয়ে শুরু হবে শেখ হাসিনার দেশে ফেরার আনুষ্ঠানিক প্রক্রিয়া। শেখ হাসিনা যদি দেশে ফিরতে ট্রাভেল পাসের জন্য আবেদন করেন সেটি আন্তর্জাতিক মিডিয়াগুলোতে বড় করে প্রচার পাবে। বাংলাদেশে প্রথমে ইউনূসের অন্তর্বর্তী সরকার এবং
বর্তমানে বিএনপি সরকারের শীর্ষ মহল থেকে বারবার বলা হচ্ছে তারা শেখ হাসিনাকে ফেরত চেয়ে কূটনৈতিকভাবে ভারত সরকারের কাছে আবেদন করেছে, কিন্তু গত 2 বছরে এই আবেদনের কোনো ইতিবাচক ফলাফল দেখা যায়নি। এমন পরিস্থিতিতে শেখ হাসিনা যদি নিজে ফেরার জন্য ট্রাভেল পাস চেয়ে আবেদন করেন, তখন সরকার পড়ে যাবে উভয় সংকটে। প্রথম সংকটটি হলো, যাকে সরকার ফেরত আনার জন্য চেষ্টা করছে বলে প্রচার করছে, তিনি যখন নিজেই ফেরার জন্য আবেদন করেন, তখন যদি তাকে ফেরার অনুমতি দেয়া না হয়, তাহলে সরকারের মনোভাব নিয়ে জনমনে বিরাট প্রশ্ন দেখা দিবে। একেবারে একই রকম না হলেও খানিকটা মিল আছে এমন একটা পরিস্থিতিতে 1-11 এর সময় তখনকার অন্তর্বর্তী সরকার পড়েছিল। 1-11 এর তত্ত্বাবধায়ক সরকার 2007 সালের 18 এপ্রিল শেখ হাসিনার দেশে ফেরার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল। তখন শেখ হাসিনা দেশে ফিরলে সরকার বেকায়দায় পড়তো এমন ধারণা থেকে তার আসার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তখন বিষয়টি ব্যাপকভাবে আন্তর্জাতিক মিডিয়াতে প্রচার পেয়েছিল। এমনকি শেখ হাসিনার দেশে আসা ঠেকানোর জন্য তখন তড়িঘড়ি করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বা হুলিয়া জারি করেছিল তখনকার অন্তর্বর্তী সরকার। দেশে ফিরে গ্রেপ্তার হবেন এমন নিশ্চিত তথ্য থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের ব্যক্তিগত সফর ও চিকিৎসা শেষে 2007 সালের 22 এপ্রিল শেখ হাসিনার ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে লন্ডন হয়ে বাংলাদেশে ফেরার কথা ছিল, কিন্তু সরকারি নিষেধাজ্ঞার কারণে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তাকে বোর্ডিং পাস দেওয়া হয়নি এবং তিনি সেখানে আটকে পড়েন। তখনকার ডেইলি স্টার প্রকাশিত এক খবরে বলা হয়েছিল, বাংলাদেশ সরকারের নিষেধাজ্ঞার কারণে ব্রিটিশ এয়ারওয়েজ শেখ হাসিনাকে বিমানে চড়তে দেয়নি। বিষয়টি তখন আন্তর্জাতিক মিডিয়াতে ব্যাপকভাবে প্রচারিত হলে দেশে ও দেশের বাইরে ফখরুদ্দিন আহমেদের তত্ত্বাবধায়ক সরকার ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল। পরদিনই শেখ হাসিনার বিরুদ্ধে থাকা গ্রেফতারি পরোয়ানা তুলে নিতে বাধ্য হয়েছিল। শেষ পর্যন্ত দেশি বিদেশি ব্যাপক চাপের মুখে তখনকার তত্ত্বাবধায়ক সরকার সেই নিষেধাজ্ঞা তুলে নিতে বাধ্য হয় এবং সব বাধা উপেক্ষা করে 2007 সালের 7 মে শেখ হাসিনা দেশে ফিরে আসেন। সেদিন বাংলাদেশের ঢাকা বিমানবন্দর থেকে ধানমন্ডির সুধা সদন পর্যন্ত আওয়ামী লীগের নেতা কর্মীরা ব্যাপক শোডাউন করেছিল। বিশ্লেষকরা মনে করেন, বর্তমান পরিস্থিতিতে শেখ হাসিনা যদি ট্রাভেল পাসের জন্য আবেদন করেন, সেটি সহজেই প্রকাশ পাবে। তখন সরকার যদি সে অনুমতি না দেয়, তাহলে দেশে ও দেশের বাইরে ব্যাপক সমালোচনা ও চাপের মুখে পড়বে বিএনপি সরকার। বিপরীতে শেখ হাসিনাকে ফিরতে দিলে তার পরবর্তী পরিস্থিতি সরকার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। অতীতে যেমন আওয়ামী লীগের ব্যাপক শোডাউন হয়েছিল, তার চেয়ে বড় শোডাউন হতে পারে এমন আশঙ্কা আছে খোদ সরকারের মধ্যে। আওয়ামী লীগের শীর্ষ কয়েকজন নেতা বলছেন, শেখ হাসিনা নিজেই গত 2 বছর ধরে দল গোছানোর কাজ করেছেন। তিনি 125টি অনলাইন সভা করেছেন, সহযোগী সংগঠনগুলোর কমিটি দিয়েছেন, কয়েকদিন আগে আওয়ামী লীগের মহানগর কমিটিগুলো দেওয়ার কাজ শুরু করেছেন। আগামী 2 মাসের মধ্যে সবগুলো কমিটি গঠনের কাজ শেষ হয়ে যাবে। শেখ হাসিনার নির্দেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও এবং ব্যাপক পুলিশি ধরপাকড়ের মধ্যেও আওয়ামী লীগের নেতা কর্মীরা মিছিল করে যাচ্ছে। এমন পরিস্থিতিতে শেখ হাসিনার দেশে ফেরার আগে থেকেই দলটি বড় রকমের শোডাউনে নামতে চায়। আওয়ামী লীগের একটি সূত্রের দাবি, শেখ হাসিনার দেশে ফেরা উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করতে পারে দলটি। সেটি হলে সরকার আশঙ্কা হলো আইন শৃঙ্খলা ও রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে যেতে পারে। ফলে একদিকে শেখ হাসিনাকে দেশে আসার অনুমতি না দিলেও সরকারের জন্য সমস্যা, আবার অনুমতি দিলে তার চেয়ে বেশি সমস্যায় পড়ার আশঙ্কা রয়েছে। শেখ হাসিনার সাথে কয়েকদিন আগে সাক্ষাৎ করে এসেছেন এমন কয়েকজন নেতা বলেছেন, শেখ হাসিনা ফেরার আগে বিষয়টি নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে আন্তর্জাতিক বিভিন্ন পক্ষের সাথে ব্যাপকভাবে যোগাযোগ করার পরিকল্পনা আছে। ইতিমধ্যে সে কাজ শুরু হয়েছে। জাতিসংঘকে বিষয়টি জানিয়ে চিঠি দেওয়া হতে পারে। এরই মধ্যে আওয়ামী লীগের 6 সাবেক সংসদ সদস্যের আপিল আইপিওতে পেন্ডিং আছে। অক্টোবরের প্রথম সপ্তাহে বিষয়টি শুরু হয়ে যেতে পারে। তার আগে পুরো দলকে ঢেলে সাজিয়ে প্রস্তুত করা হবে। সরকার একটি সূত্র বলছে, শেখ হাসিনা এর আগে যখন বলেছিলেন তিনি দেশে ফিরবেন, তখন বিষয়টি সরকারের জন্য সমস্যা ছিল না।
কিন্তু দেশে ফেরার ব্যাপারে সময়সীমা ঘোষণার পর থেকে সরকারের চিন্তা বাড়িয়েছে। কারণ শেখ হাসিনা দেশে ফেরার জন্য ট্রাভেল পাসের আবেদন করলে তখন সরকারের হাতে থাকা দুটো অপশনের যে কোনো একটি বেছে নিতে হবে। সে কারণে সরকারের শীর্ষ ব্যক্তিরা তাদের আগে যেসব নীতি কথা বলতেন সেগুলো থেকে এখন তাদের সরে আসতে হচ্ছে। অধ্যাপক ইউনূসের আমলে 2024 সালের 4 ডিসেম্বর গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে শেখ হাসিনার বিদ্বেষপূর্ণ বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তখন বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল। এই সমালোচনা বর্তমান বিএনপি সরকারের শীর্ষ ব্যক্তিরাও করেছিলেন। অথচ এখন বিএনপি সরকার সেই পুরাতন পথে ফিরে গিয়ে গণমাধ্যমকে শেখ হাসিনার বক্তব্য প্রচারের ব্যাপারে সতর্ক করে দিয়েছে। বিশেষ করে আওয়ামী লীগ আমলে আদালত যখন তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছিল তখন বিএনপি এর বিরুদ্ধে সোচ্চার ছিল। কয়েকটি পত্রিকার সম্পাদকের সাথে কথা বলে জানা গেছে অনলাইন ভার্সনে রয়টার্সের খবরটি প্রকাশ করলেও সরকারের আপত্তির কারণে প্রিন্ট ভার্সনে তারা ছাপাতে পারেনি। বাংলাদেশের প্রথম সারির একটি জাতীয় দৈনিকের সম্পাদক বলেছেন, আদালত বলেছে শেখ হাসিনার বিদ্বেষপূর্ণ বক্তব্য প্রচার না করতে, কিন্তু শেখ হাসিনা রয়টার্সকে যে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে উল্টো আদালতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আত্মসমর্পণের কথাই তিনি বলেছেন। শেখ হাসিনা রয়টার্সকে বলেছেন তার দলের প্রায় সব নেতা কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাদের অনেকেই আত্মগোপনে আছেন, তাই তিনি বলেছেন এবার তিনি দেশে ফিরছেন, একদিন তোমরাও সবাই এসো, সবাই একসঙ্গে আদালতে আত্মসমর্পণ করব। বিএনপির দুজন প্রথম সারির নেতা বলেছেন শেখ হাসিনার গত কয়েকটি সাক্ষাৎকারে কোনো উস্কানিমূলক বা সহিংস কোনো বক্তব্য বা বার্তা খুঁজে পাওয়া যায়নি, সেটি হলে আদালতের শরণাপন্ন হওয়া যেত। তারা বলছেন শেখ হাসিনা দেশে ফিরে আত্মসমর্পণের কথা বলেছেন, যার অর্থ হলো তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল, সেই বার্তা দিয়েছেন। সাথে এটাও বলেছেন তিনি জনগণের কাছে প্রমাণ করে দিতে চান এই আদালত ও বিচার ব্যবস্থা কতটা প্রহসনের। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বিচার ব্যবস্থায় বিশ্বাস আছে জানিয়ে শেখ হাসিনা বলেছেন বিচার প্রক্রিয়া শুরু হলে মানুষ বুঝতে পারবে আদালতটি কতটা প্রহসনের। আপনি সেটাই প্রমাণ করতে চান। বিশেষজ্ঞরা মনে করেন শেখ হাসিনার এই বার্তাটি বেশ ইঙ্গিতপূর্ণ, তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে কোনো সহিংসতার বার্তা দেননি। বাংলাদেশের রাজনীতিতে সাধারণ স্লোগান হলো জেলের তালা ভাঙবো, নেতাকে মুক্ত করব। সেখানে শেখ হাসিনা বলেছেন তিনি দলের সিনিয়র নেতাদের নিয়ে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করবেন। আওয়ামী লীগের দুজন সিনিয়র নেতা দাবি করেছেন গত 2 বছরে গোপালগঞ্জ ও তুরাগে নিরীহ আওয়ামী লীগ ছাত্রলীগ নেতাকর্মীদের মেরে ফেলার পরও দলটি কোনো সহিংস কর্মসূচিতে যায়নি। তারা বলছেন শেখ হাসিনার পক্ষ থেকে সহিংস কর্মকাণ্ড না করার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্লেষকরা মনে করেন শেখ হাসিনার আদালতে আত্মসমর্পণের বার্তাটি শুধু তার দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে নয় বরং আন্তর্জাতিক মহলেও এই বক্তব্যের একটি প্রভাব থাকবে। কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলোকে গত 2 বছরে সহিংস তৎপরতা চালাতে দেখা যায়নি। বাংলাদেশে আওয়ামী লীগ ও বিএনপির মতো জনভিত্তি থাকা দলগুলো অতীতে বহু আন্দোলনে সহিংস হতে দেখা গিয়েছিল। সেখানে বর্তমান পরিস্থিতিতে শেখ হাসিনা উস্কানিমূলক কোনো বক্তব্য না দিয়ে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং স্বাভাবিক বিচার প্রক্রিয়ার মধ্যে তার বিরুদ্ধে দেয়া রায়কে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার কথা জানিয়েছেন। এখন তিনি যদি ঘোষিত সময়ের মধ্যে দেশে ফেরার উদ্যোগ নেন এবং তখন সরকার যদি তার দেশে ফেরা আটকে দেয় তাহলে তখন পরিস্থিতি শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষে চলে যেতে পারে। বিশেষ করে আন্তর্জাতিক মহলে যেসব দেশ ও দাতা গোষ্ঠী গণতান্ত্রিক মূল্যবোধ এবং মানবাধিকারের নীতিতে চলে তারা বর্তমান বিএনপি সরকারের কাছে কৈফিয়ত বা ব্যাখ্যা চাইতে পারে। আবার আওয়ামী লীগ তার পরিকল্পনা অনুযায়ী যদি শেখ হাসিনাকে আসতে না দেওয়ার কারণে বড় ধরনের শোডাউন করে সেটিও শুধু দেশে নয় আন্তর্জাতিক মহলে শেখ হাসিনা ও আওয়ামী লীগের জনপ্রিয়তা ফিরে পাওয়ার একটা বড় নজির হয়ে দেখা দেবে। ওই পরিস্থিতি তৈরি হলে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বড় রকমের ভূমিকা রাখে এমন পরাশক্তিগুলো বর্তমান সরকারের উপর চাপ প্রয়োগ করতে পারে। আওয়ামী লীগের একটি সূত্র বলছে ভারতে থাকা 70 থেকে 80 জন আওয়ামী লীগ নেতার সাথে শেখ হাসিনার নিয়মিত যোগাযোগ হয়। এর বাইরে ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে বেশ কয়েকজন নেতা আছেন। এদের মধ্যে অল্প কয়েকজন দলের জন্য কাজ করেছেন, তবে ইউরোপ, আমেরিকা ও কানাডায় থাকা বেশিরভাগ নেতাই এখন দল থেকে বিচ্ছিন্ন। তাদেরকে দলের কর্মকাণ্ডে যোগ দিতে এবং
দেশে ফেরার প্রস্তুতি নিতে বলা হয়েছে। যদি না ফেরেন তাহলে তাদেরকে দল থেকে বাদ দেওয়ারও পরিকল্পনা আছে বলে দাবি করেছেন দলটির সিনিয়র নেতারা। এখন এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। ভারতের কাছে খাদ্য, ওষুধ ও খাদ্য সাহায্য চাইল পাকিস্তান অধিকৃত কাশ্মীরি নেতা সর্দার আমান খান। 27 দিন যাবত অবরোধ করে রেখেছিল, এখন অবশ্য বেশি হয়ে গেছে, 1 মাসের বেশি হয়ে গেছে। এই পাকিস্তান যাদেরকে বলেছিল তাদেরকে স্বাধীনতা এনে দেবে, যাদেরকে দিয়ে এই পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মুসলমানদের দিয়ে পুরো কাশ্মীর সহ, ভারতের কাশ্মীর সহ পুরো ভারতকে যারা অস্থিতিশীল করত, তারা এখন বুঝে গেছে যে ভারত ছাড়া উপায় নেই। কিন্তু বাংলাদেশের বাঙ্গুরা চিৎকার চেঁচামেচি করে পাকিস্তান খুব ভালা, ভারত খুব খারাপ। বাংলাদেশের লোকজন কি বলতেছে, বাংলাদেশের বাঙ্গু মুসলমানেরা 70টা খায় ফেলবে, কলিকাতা খায় ফেলবে, অথচ এরা কলকাতা হারবাল নিয়ে তাদের চলতে হয়। কলকাতার হারবাল দিয়ে মাঞ্জা সোজা করা লোকটাও বলে কলকাতা দখল করবে। এই দেশের হাঁপানি রুগী, এই দেশের রিক্সাওয়ালা, লিল্লাখার মোল্লা ও তালেবা মানে তার তালেব এলেম, এরা কি বলে জানেন, ভারত দখল করবে, দিল্লি দখল করবে। এক লিল্লাখরকে তো আপনারা দেখেছেন, সে বলেছে 1 কোটি লোক নিয়ে ভারত দখল করবে। এমন কেউ লিল্লাখরে বলেছে আমেরিকাকেও নাকি তারা দখল করে ফেলবে, আমেরিকাকে নাকি তার প্রদেশ ঘোষণা করবে। মানে এই মোল্লারা, এই বাঙ্গু মোল্লারা ভারত বিরোধী জজবা এত বেশি, কি যে বলে নিজেরই হুঁশ থাকে না। এগুলো বললে যে মানুষ হাসে, পুরান ঢাকার ঘোরা হাসে, মানুষেরা হাসে, ভারতীয়রা হাসে। এগুলো এই সমস্ত বোঝার আকল আল্লাহ বাংলাদেশের মুসলমানদের থেকে নিয়ে চলে গেছে। এই দেশে রিটায়ার্ড অফিসার যাইতে রাস্তাতে যাইতে ঠিক মতো হাঁটতে পারে না। যারা বউয়ের কথায় লেফট রাইট করে, এখন সারা জীবন বসের কথায় লেফট রাইট করছে, এখন তাদের বউ থাকলে বউয়ের কথায় লেফট রাইট করে, অথবা কামের বুয়া থাকলে তার কথায় লেফট রাইট করে। সেই রিটায়ার্ড আর্মি অফিসার নাকি যাবে দিল্লি দখল করতে। ভারত নাকি কোনো শক্তিই না। যে ভারতের কাছে আমেরিকা আসে, রাশিয়া আসে, যে ভারতের কাছে ইউরোপীয় ইউনিয়ন আসে, যে ভারতের কাছে জাপান আসে, সেই ভারত নাকি কিছুই না এই বাঙ্গ মুসলমানদের কাছে, এই আদা মুসলমানদের কাছে। এবার জেনুইন পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মুসলমানরা কি বলেছে, যে হামে দাওয়াইয়া দো, হামে রুটি দো, হামে বাঁচাও। কার কাছে বলে? ভারতের কাছে। তারা এও বলেছে যে আমাদের জন্য দরজা খুলে দাও, অর্থাৎ সীমান্ত খুলে দাও, আমরা ভারতে চলে যাব। কারা বলেছে? পাকিস্তান অধিকৃত কাশ্মীর। আপনারা কি জানেন, সেই কাশ্মীরে তারা, আমি 7-8 বছর আগে থেকে লেগে আসতেছি, ওই পাকিস্তান অধিকৃত কাশ্মীরে কাশ্মীরি যারা মুসলমান, তারা কাশ্মীরি ভাষায় কথা বলতে পারে না, পড়তে পারে না, ভুলাই দিছে এগুলো। এটা হলো যেটা আমাদের 52 সালে চেষ্টা করেছিল আমাদের ভাষা ধ্বংস করার জন্য। এই পাকিস্তানিরা পাকিস্তান অধিকৃত কাশ্মীরে কাশ্মীরি ভাষা ধ্বংস করে ফেলেছে। আপনি পাকিস্তান অধিকৃত কাশ্মীরে একটাও কাশ্মীরি পত্রিকা পাবেন না। বিশ্বাস হয় না? খোঁজ নেন। আমি যে বলছি আপনি ফোন করেন, খোঁজ নেন আমার কথা সত্য কিনা। কিন্তু ভারতে যে কাশ্মীর, সেখানে ভারতীয় ভাষাও, কাশ্মীরি ভাষাও চলে, কাশ্মীরি ভাষায় স্কুল প্রতিষ্ঠান, সেখানে পড়ালেখা করে কাশ্মীরি ভাষায়, পত্রিকার তো হিসেবেই নেই। আর পাকিস্তান অধিকৃত কাশ্মীর যাদেরকে বলে পাকিস্তান কাশ্মীর হামারা শাহরগ হ্যাঁ, শাহরগ মানে যে গাড়ির রোগ, পাকিস্তান হামারা শাহরগ হ্যাঁ, সেইখানে এই পাকিস্তানি হায়নারা, এই পাঞ্জাবি হায়নারা কি করেছে জানেন? খাদ্য রপ্তানি, খাদ্য দেওয়া বন্ধ করেছে, বিদ্যুতের লাইন কেটে দিয়েছে, পানি দেওয়া বন্ধ করেছে, সেইখানে তারা ওষুধ দেওয়া বন্ধ করে দিয়েছে। এত বড় হারামি এই পাকিস্তানিরা। যে কাশ্মীরিদের নিয়ে এত কিছু করলো, ব্যবসা বাণিজ্য করে খাইলো, এখনো করে খায়, সেই কাশ্মীরিদেরকেই তারা বিদ্যুৎ, পানি, ঔষধে বিপদে ফেলেছে। এখন কোনো বামপন্থীদের মানবতা জাগে না, এখন কোনো মুসলমানের জজবা জেগে ওঠে না যে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে তুমি বিদ্যুৎ কেন বন্ধ করলা। এখন কেউ শাহবাজ শরীফকে প্রশ্ন করে না, ফিল্ড মার্শাল আসিফ মনিরকে কেউ প্রশ্ন করে না। এখন সেখানে মানবাধিকার, মুসলমানদের মানবাধিকার দরকার নেই। কিন্তু যেহেতু এটা ভারতের কাশ্মীরে এতক্ষণ ঘটতো, বিদ্যুৎ বন্ধ করে দিয়েছে, পানি বন্ধ করে দিয়েছে, খাবার দাবার সমস্যা, সারা দুনিয়ার জজবা জেগে উঠতো, ইসলাম প্রেম, মানবতা প্রেম জেগে উঠতো। এখন অরিন্দতী রায়রা কথা বলে না,
এখন সব বাংলাদেশের চক্কর বক্কর ভর্তির আবার কথা বলে না, নরেন্দ্র মোদী কসাই কসাই বলে যারা শাহবাগে চিৎকার চেঁচামেচি করে হিন্দু সেই ফ্যানার্জি বসু মসু পশু যারা আছে, এখন আর পাকিস্তান অধিকৃত কাশ্মীরের যে মানবতা লঙ্ঘন হচ্ছে, তাদের খাদ্যের সমস্যা, ওষুধের সমস্যা, এখন আর চিৎকার চেঁচামেচি নাই, বরিশালে গিয়ে গরু মাংস খাওয়ায় মুসলমানদের। কিন্তু ভারতের কাশ্মীরে যদি এটা ঘটতো, এখন দেখতেন শাহবাগ সবার আগে গরম করতো বামপন্থীরা, পুরোনা পল্টন সবার আগে গরম করতো বামপন্থীরা, তারপরে বাইতুল মোকাররম গরম হয়ে যেত, তারপর সারা বাংলাদেশের যত মসজিদ মাদ্রাসা আছে, যত বলৎকারী হুজুর আছে, ওয়াজ করা শুরু করে দিত, ইসলাম ক্ষত্রে মেয়ে, মুসলমান ক্ষত্রে মেয়ে, মানবতা ক্ষত্রে মেয়ে। কিন্তু এখন পাকিস্তান অধিকৃত কাশ্মীরে যে ওষুধ নাই, খাদ্য নাই, ভারতের কাছে সহজতে চায়, এখন মানবতা ক্ষত্রে মেয়ে না। এখন ভারতের বামপন্থীরা বলতেছে না পাকিস্তানি বোমাল্লাকে ওরা মারছে সন্ত্রাসীদের সাথে আলাপ করো, কিন্তু এখন কলকাতার বামপন্থী, দিল্লির বামপন্থী, কেরালার বামপন্থীরা বলে না যে কাশ্মীরে যে ওষুধের সমস্যা, কাশ্মীরে যে পানির সমস্যা, বিদ্যুৎ সমস্যা, ভারত তুমি এগিয়ে যাও, এগুলো এখন আর বলে না। মানে এদের যে সিলেক্টিভ মানবতায় বামপন্থীরা, এই ভারত উপমহাদেশের বামপন্থীরা পাকিস্তান বাদে, কারণ পাকিস্তানিরা ডিক্লেয়ার আত্মসমর্পণ করেছে, ওরা হাত তুলে বলছে উই আর আশেকে রাসূল, তো এরা ঘোষণায় দিয়ে দিয়েছে আশেকে রাসূল। ভারতের কোনো বামপন্থীদের শুনছেন যে উই আর আশেকে রাম, উই আর আশেকে কৃষ্ণ বলতে শুনেছেন? শুনেন নেই। কারণ কি? এইখানেই মুসলিম বাম আর এই বাম, মুসলিম বামে, হিন্দু বামের আবার বাংলাদেশের বামের আবার গরুর মাংস বিলি করে, এটা খাইতে একটু লজ্জা পায় তাই খায় না, আর ভারতের বামেরা গরুর মাংস খায়। কিন্তু পাকিস্তানের বামেরা কি করছে? উই আর আশেকে রাসূল, পার্থক্যটা দেখেন। তাই পাকিস্তানের বামপন্থীদের আপনি আর কিছু বলছেন, অন্তত স্বীকারই নিচ্ছে উই আর আশেকে রাসূল, মার্কসিজম, কিন্তু উই আর আশেকে মোহাম্মদ। ভারতের বামেরা, বাংলাদেশের পাকিস্তানের বামেরা মার্কসিস্ট, কিন্তু দে আর পাকিস্তানি বামিজ আর লেফটিস্ট আর কি আশেকে মোহাম্মদ। তাই তাদের ব্যাপারে ক্ষমা করা যায়, তারা তো ঘোষণাই দিয়েছে, তারা বাটপারি করেনি, খুব ভালো ছিল, খুব ভালো বাম। কিন্তু ভারতের বাম এবার কোথায়? তাদের বামপন্থী, বাংলাদেশ ভারতের বামপন্থীদের মানবতা, মানবপ্রেম, মানবাধিকার, গণতন্ত্র সব বাটপারি, একেবারে মিথ্যা, ধোঁকাবাজ। আর মুসলমান তো বড় ভাই, বড় মেয়ে তো বড় মেয়ে বামপন্থীরা, ছোট মেয়ে মুসলমান, সুবহানাল্লাহ। তারা তো কোনোদিন একমাত্র ভারতে মুসলমানদের মানবাধিকার নষ্ট হয়েছে কিনা, ইসলাম খত্রমে কিনা, আর ইসরায়েলে ইসলাম খত্রমে কিনা, এটা নিয়ে তাদের যত চেঁচামেচি, ঘেঁচাঘেঁচি, ফেঁচামেচি। বাংলাদেশি থেকে অনেক বিশেষজ্ঞ হয়েছে টিভিতে, তারপরে পডকাস্টে তারা বলে যে পৃথিবীতে সবচেয়ে বেশি নাকি সংখ্যালঘুদের উপর নিপীড়ন করে ইসরায়েল আর কি, ইসরায়েল আর ভারত। তো ভাইজান, পৃথিবীতে একটা মুসলিম রাষ্ট্র দেখান যেখানে 20% মুসলমান আছে, একটা দেখান। একটা মুসলিম কান্ট্রি দেখান যেখানে 25-30% মুসলমান আছে, একটা দেখান। বরং যেগুলো 37% ছিল বলে 7% চলে আসছে, যেখানে 30% ছিল সেখানে 0 হয়ে গেছে, যেখানে 34% ছিল সেখানে 1-2% আসছে, এই রেকর্ড আছে। আমার মনে হয় সেখানে নাই, খালি হয়ে গেছে, নীল সকল রাষ্ট্রে। কিন্তু আপনি ইসরায়েলে কিন্তু 18% মুসলমান থাকে। ইসরায়েল নাকি সবচেয়ে মুসলমান বিদ্বেষী, 18% কেমনে থাকলো? এ যারা বলে যে বাংলাদেশে নাকি জামায়াতরা আছে, হিন্দুরা, জামায়াতরা থাকলে এরা কমে গেছে 37 থেকে 7%, 6% আসছে কেন? 36-37% থেকে বাংলাদেশের এই অঞ্চলে হিন্দু এই 47 সাল থেকে 2026 সালের মধ্যে, এই 75-76 বছরের মধ্যে 36-37 থেকে 6-7% কেন আসলো? আর পাকিস্তানে 1-2, আফগানিস্তানে তো নাই। অন্য দেশের কথা বাদই দিলাম, অন্য দেশে তো মুসলমানদের নাগরিকত্ব দেয় না। আরব রাষ্ট্রে তো বাংলাদেশের, ভারত, পাকিস্তান মুসলমান নাগরিকত্ব দেয় না, মিসকিন বলে, আধা মুসলমান বলে, ওদের কথা বাদ। যেটা বলতেছিলাম, ইসরায়েল সবচেয়ে মুসলমানদের নিপীড়নকারী দেশ, সেখানে 18% মুসলমান। ভারত নাকি সবচেয়ে মুসলমান নিপীড়নের দেশ, সেখানে 25-30 কোটি মুসলমান। বাব্বা, আসলে কে শয়তানের আব্বা? ইসরায়েল আর ভারত নাকি যারা এটা বলতেছে তারা? মানে বাটপাড়ির একটা সীমা থাকা দরকার। এই বামপন্থীরা আর মুসলমানরা এই বাটপাড়িটা করে, দোষ ইসরায়েল আর ভারতের। কিন্তু ওইখানে সবচেয়ে বেশি সংখ্যা, ওইখানে মুসলমান বেশি। এই হামাসের যে নেতা ছিল, হামাসের নেতা হানিয়ার আত্মীয় স্বজন ইসরায়েলের নাগরিক, এটা আমি বলছি বলে আমার গালাগালি, কিন্তু তো সত্য। এখনো তা হামাসের নেতার হানিয়ার গোষ্ঠীরা ইসরায়েলের নাগরিক, ইসরায়েলে থাকে। এটা বলতে গেলে শেখ ফরিদ বালানা। প্রধানমন্ত্রী গাড়ি চালায় আর কারা যেন দেশ চালায়, এই কথাটা
ইদানিং খুব শোনা যাচ্ছে। আপনারা কথাটা মনে রাখবেন, কারণ আমি ভুলে যাব পরবর্তীতে। সুতরাং আমরা ওই প্রসঙ্গে একটু পরে আসব। শুরু করতে যাচ্ছি। আপনারা সকলেই জানেন যে শেখ হাসিনা দেশে ফেরার টাইমলাইন ঘোষণা করেছেন। এটা একটা বড় ঘটনা এই কারণে, সাধারণত এসব ক্ষেত্রে যেটা দেখা যায়, আসবে, ফিরে আসবে, এইভাবে চলে। আমরা এর আগে দেখেছি তারেক রহমান যখন দেশে ছিলেন না, একইভাবে তার উপরে যখন মৃত্যুদণ্ডের খড়গ ঝুলছিল, তিনি লন্ডনে ছিলেন, কিন্তু কখনোই কোনো টাইম স্কেল দিতে পারেন নাই 17-18 বছর ধরে। সবসময় বিএনপি নেতাকর্মীরা রাজপথে তারেক রহমান আসবে, বাংলাদেশ আসবে, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, এই স্লোগানগুলো দিয়ে যাচ্ছিলেন। মাফ করবেন। একই ঘটনা যখন শেখ হাসিনার ক্ষেত্রে ঘটছে, 2 বছরের মাথায় তিনি খুব বোল্ডলি বলেছেন যে ডিসেম্বরে দেশে ফিরবেন তার নেতাকর্মীদের সাথে নিয়ে, বিশেষ করে গুরুত্বপূর্ণ নেতাকর্মী যারা কলকাতায় আছেন সম্ভবত, তাদেরকে নিয়েই তিনি দেশে ফিরতে যাচ্ছেন। এটা বড় ঘটনা এই কারণে, যখন আপনি একটা টাইম স্কেল ঘোষণা করবেন তখন এটা একটা বোল্ড মুভ, কিন্তু একই সাথে রেপুটেশনের উপরে একটা রিস্ক তৈরি হয়। কারণ হচ্ছে, যদি আপনি ডিসেম্বরে ফিরতে না পারেন, তাহলে আপনার বিশ্বাসযোগ্যতা, আপনার উপর নির্ভরশীলতার জায়গাটা প্রশ্নবিদ্ধ হয়, এবং রাজনৈতিক প্রতিপক্ষ তখন এটাকে কাজে লাগানোর সুযোগ পায়। এই তো বড় একটা সুযোগ এবং রিস্ক শেখ হাসিনা নিচ্ছেন। কিসের উপরে নিচ্ছেন, এটা নিয়েই আজকে প্রথম প্রশ্ন। আমরা আসুন আলোচনা করি যে প্রথমে উনি কিভাবে ফিরছেন। দুটো ভাবে ফিরতে পারেন। নাম্বার 1 হচ্ছে গিয়ে, তিনি তার মতো করে, তিনি, আমরা জানি যে বেশ জেদি একজন মানুষ, এবং তার মতো করে বলেছেন যা হবার হবে, আমি দেশে যাব এবং দেশে ফেস করব। এটা একটা পার্ট হতে পারে। দ্বিতীয় হতে পারে একটা আন্তর্জাতিক বোঝাপড়ার মাধ্যমে, একটা আন্তর্জাতিক হিসাব নিকাশের মাধ্যমে তিনি দেশে ফিরছেন। আমাদেরকে বুঝতে হবে যে বাংলাদেশ হচ্ছে একটা খেলার জন্য খুব উর্বর ভূমি, যেখানে বিভিন্ন আন্তর্জাতিক শক্তি এখানে খেলাধুলা করে থাকেন, এবং আমরা যতই অস্বীকার করি, যতই বলি যে জনতার শক্তি, আমাদের শক্তিতে এই সব কিছু হয়, বাস্তবে তা হয় না। সেটা যে হয় না, এর অসংখ্য উদাহরণ আছে। আমি তারেক রহমানের উদাহরণ দিয়ে বলি। 5 আগস্টের ঘটনার পরে কিন্তু 5 আগস্টে প্রথম শেখ হাসিনাবিহীন সরকারের প্রথম সিদ্ধান্তটা কি ছিল? প্রথম সিদ্ধান্তটা ছিল খালেদা জিয়ার মামলা প্রত্যাহার, তাকে মুক্তি দেওয়া হবে এবং তার পাসপোর্ট ফেরত দেওয়া হবে। প্রথম সিদ্ধান্ত কিন্তু দেশের অন্যান্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় না, খালেদা জিয়ার মুক্তি এবং খালেদা জিয়ার পাসপোর্ট ফেরত দেওয়াটা ছিল প্রথম সিদ্ধান্ত। এত কিছুর পরেও এর মানে হচ্ছে তখন বিএনপি সেই পরিমাণ স্ট্রং একটা হোল্ড ছিল তাদের, তাই না, সরকারের রাষ্ট্রে ক্ষমতায়, নিয়ন্ত্রণে। কিন্তু তারপরেও দেখেন তারেক রহমান কিন্তু 6 আগস্ট সকালে দেশে ফিরতে পারেন নাই, এবং 6 আগস্ট, 7 আগস্ট, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর করতে করতে কবে যেন ফিরেছেন, কোন মাসে ফিরেছেন বিএনপির লোকরা বলতে পারবেন, বাট অনেক পরে ফিরেছেন। প্রায় নির্বাচনের আগে তিনি ফিরেছেন। কারণটা কি? ওই যে আন্তর্জাতিক খেলাধুলার জায়গাটা আছে, যখন এত অনুকূল একটা পরিবেশে, যখন যে কেউ, মানে জেল খুলে লোকজন যাচ্ছে আসতেছে, একটা খেলার মাঠ, ডক্টর ইউনূসের দুঃশাসন চলছে, আমরা যদি এটা বলি যে বাংলার ইতিহাসের সবচেয়ে কালো সময়টা চলছে, সেই সময়ও তারেক রহমান তার এত কন্ট্রোলের পরে, এত জনপ্রিয়তা, তার সাংগঠনিক এত স্ট্রং অবস্থানের পরেও ফিরতে পারেন নাই। কারণ কি? আন্তর্জাতিক ক্লিয়ারেন্স অনেকগুলো বিষয় ছিল। খালেদা জিয়া মৃত্যুসজ্জায় যে কোনো সময় মারা যাবেন, এবং তারেক জিয়ার পক্ষে হয়তো তার মাকে জীবিত দেখার সম্ভাবনাটা ছিল না, কিন্তু তারপরও তিনি অনলাইনে বলেছেন যে সবকিছু আমার উপরে নির্ভর করে না। এইরকম অবস্থা তখন শেখ হাসিনা যখন ফিরে আসার চেষ্টা করছেন, এর মানে হচ্ছে শেখ হাসিনার অনেক কিছু আন্তর্জাতিক মহলের মাধ্যমে হিসাব নিকাশ হয়েছে, এবং তার সাক্ষাৎকার থেকে আমরা এটা টের পেলাম। তিনি বলেছেন যে বাংলাদেশ সরকার বারবার ভারতের সরকারের কাছে চিঠিপত্র লিখছে, এগুলোর দরকার নেই, আমি নিজেই চলে যাব। এর মানে হচ্ছে কোনো না কোনোভাবে ভারত এটার সাথে সংশ্লিষ্ট আছে, এবং ভারত যেহেতু আছে, ভারতের যে লাইন আপ গুলো আছে তারা আছে। আমেরিকা কোন দিকে আছে আমরা জানি না, কারণ আমেরিকা তো জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা পর্যন্ত চলে এসেছে, শুধু সংসদে ঢোকার বাকি আছে। কিন্তু আমরা ধরে নিতে পারি যে কোনো একটা আন্তর্জাতিক হিসাব নিকাশের মাধ্যমে শেখ হাসিনা ফেরত আসছেন। এখন দ্বিতীয় প্রশ্ন, আসার পরে কি হবে? যদি আন্তর্জাতিক হিসাব নিকাশের মাধ্যমে শেখ হাসিনা দেশে ফেরেন, এটা নিশ্চিত করে বলা যায় যে শেখ হাসিনার মৃত্যুদণ্ড হবে না, ফাঁসি হবে না। যদিও তাকে প্রাথমিকভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা আছে, সেখানে মানবাধিকার আদালতে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, কিন্তু আরো অনেকগুলো ধাপ বাকি আছে, এবং আন্তর্জাতিক হিসাব নিকাশের মাধ্যমে আসলে তার
সেই ফাঁসিটা বা মৃত্যুদণ্ডটা হবে না, হয়তো কোনো এক ধরনের জেল হবে এবং তার পরবর্তীতে অন্য নেগোসিয়েশনে যাবে। আমরা অনেকেই এই কথাটা এই কারণে বলতে চাচ্ছি যে ওই যে একটু আগে আমি শুরুই করেছিলাম, ওই প্রসঙ্গে আসব যে প্রধানমন্ত্রী গাড়ি চালায়, দেশ কি যেন কারা চালায়, মানে লোকজন আসলে ঠিক ফিল করে না যে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসাবে দেশের পূর্ণ নিয়ন্ত্রণে আছেন। আপনি বিএনপি সাপোর্টার হলে এখন আমার কমেন্টে গালি দিতে পারেন, কিন্তু আপনি ডানে বায়ে একটু জিজ্ঞেস করে দেখেন লোকজন আসলে কি মনে করে। পাবলিক পারসেপশন হচ্ছে গিয়ে কোনো একটা অদৃশ্য শক্তি এই দেশের নিয়ন্ত্রণ নিয়েছে এবং তারাই ডক্টর ইউনূসের এক্সটেনশন হিসাবে এই দেশের গুরুতর সিদ্ধান্ত, যেগুলো সিরিয়াস হিসাব নিকাশ যেগুলো তারা করছে, এবং সেই পক্ষ যদি চায় তাহলে আসলে এখানে অন্য কারো কিছু করার থাকবে না। শেখ হাসিনা দেশে ফিরবেন এবং তিনি মৃত্যুদণ্ড এড়াতে পারবেন বা ফাঁসি এড়াতে পারবেন। এখন ধরেন এটা হলো না, ওইটা উনি উনার মতো করে জোশ নিয়ে সিদ্ধান্ত নিয়ে, এবং আমরা জানি যে ওনারা অনেক কিছু আবেগে এবং জেদি সিদ্ধান্ত নেন এবং সেই সিদ্ধান্তগুলোর অসংখ্য ভুল থাকে, আমি সেই আলাপে আজকে যাব না। এবং সেই রকম একটা সিদ্ধান্ত হলে এটা একটা ভুল সিদ্ধান্ত হবে, তার দেশে ফেরত আসলে তাহলে কি হবে? তাহলে তার যে প্রতিপক্ষ আছেন তারা চেষ্টা করবেন তাকে খুব দ্রুত ফাঁসি দিয়ে দিতে। এবং তখন প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যারা মানে পেরিফেরি অন্যান্য সমর্থক গোষ্ঠী আছেন তারা কি শেখ হাসিনার এই ফাঁসির রায় ঠেকাতে পারবেন? কারণ খুব স্বাভাবিকভাবে যদি কোনো ধরনের আন্তর্জাতিক হিসাব নিকাশ এবং লোকাল হিসাব নিকাশের বাইরে শেখ হাসিনা দেশে প্রত্যাবর্তন করেন, তাকে গ্রেফতার করা হবে বিমানবন্দর থেকে, যেভাবে আসবেন তিনি সাথে সাথে তাকে গ্রেফতার করা হবে। এবং যারা ক্ষমতায় আছেন বিএনপি জামাত জোট, তারা চেষ্টা করবেন খুব দ্রুত যাতে মৃত্যুদণ্ডটা কার্যকর করা হয়। সেক্ষেত্রে আওয়ামী লীগের হাতে একমাত্র উপায় হচ্ছে শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঠেকানোর, ফাঁসি ঠেকানোর জন্য তাকে রাজপথে এবং অন্যান্য সেক্টরে প্রবল প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ কি সেটা পারবে কিনা না। 5 আগস্টের পরবর্তী বাস্তবতা, যখন তাদের প্রায় 1.5 থেকে 2 লক্ষ নেতাকর্মী কারাগারের ভিতরে, কত অসংখ্য লোকজন যে পলাতক সেটা তো আমরা হিসাব করতেই পারবো না, সেই অবস্থা তাদের আছে কিনা। নাম্বার 1, আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনা এই সাক্ষাৎকারে বলেছেন যে তিনি আসন ওয়ারি 300 আসনের সাথে কথা বলছেন এবং প্রায় অধিকাংশ আসনেই তার কথা বলা শেষ। এর মানে হচ্ছে শেখ হাসিনা তৃণমূলে ফেরত যাচ্ছেন এবং তিনি তাদেরকে সিগন্যাল দিচ্ছেন। আমি জানি না এই যে মিটিংগুলো হয় এগুলোতে কি আলাপ আলোচনা হয়, চেষ্টা করলে খুঁজে বের করা যায়, জানা যায়, সেই চেষ্টাটা করি নাই, তাদের আভ্যন্তরীণ এবং সাংগঠনিক ব্যাপার। কিন্তু তাদের এক ধরনের প্রস্তুতির জায়গাটা হচ্ছে সাংগঠনিকভাবে হয়তো তিনি নিচ্ছেন, হয়তো সাংগঠনিক রিস্ট্রাকচার হচ্ছে, এবং যারা আওয়ামী লীগের একেবারে তৃণমূলের নিবেদিত লোক তারা হয়তো সেটার সেই প্রস্তুতি নিচ্ছেন। আওয়ামী লীগের দ্বিতীয় শক্তি হচ্ছে যে তাদের কালচারাল ফোর্স, যেটাকে কালচারাল হেজিমনি বলা হয়, এবং প্রতিপক্ষ এটার বিরুদ্ধে খুবই 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 বেজার বিরক্ত। 5 আগস্টের আগে এই ফোর্সটাকে আসলে প্রতিপক্ষ কাজে লাগাতে পেরেছিল। আমরা জানি যে ব্যাপক টাকা পয়সা দেওয়া হয়েছে, কিন্তু টাকা পয়সার বাইরেও বিভিন্ন অর্গানাইজেশন স্কিল দিয়ে এটাকে তারা রাজপথে নামাতে পেরেছিলেন। এখন এটা আবার আওয়ামী লীগের বিরুদ্ধে সক্রিয় থাকবে কিনা না। আমার ধারণা আওয়ামী লীগের বিরুদ্ধে এই কালচারাল ফোর্সটাকে এখন এই মুহূর্তে খুব একটা সক্রিয় রাখা যাবে না। এর কারণ হচ্ছে ডক্টর ইউনূস এই ফোর্সটাকে যদিও তখন কাজে লাগিয়েছেন, পরবর্তীতে বড় আকারে বেইমানি করেছেন। কারণ তারা দেখেছেন যে যেহেতু এই ফোর্সটার পুরো নিয়ন্ত্রণ তারা নিতে পারবেন না এবং বিকল্প ফোর্স তৈরি করতে পারবেন না, সেক্ষেত্রে এটাকে ধ্বংস করে দেওয়াটাই ভালো হবে। শিল্পকলা একাডেমিতে কি যেন সেনানিবাসের মতো একটা মিনি ক্যান্টনমেন্ট তৈরি করে রাখা হয়েছিল। কালচারাল অ্যাক্টিভিটিস একেবারেই সারা বাংলাদেশে নিয়ন্ত্রণ করা হয়েছে। বাউল টাউল শো যারা যেখানে আছেন মফস্বলতে একেবারে তছনছ করে দেওয়া হয়েছে। এমনকি যাদেরকে নামানো হয়েছিল তাদের মধ্যে ধরেন মামুনুর রশিদের মতো লোক, যেটা আমি আগের দিনের ভিডিওতে আলোচনা করেছি, তাকে প্রায় ঘাড় ধাক্কা দিয়ে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনাগুলো হয়েছে। উদীচীর উপরে আক্রমণ হয়েছে, তারপরে উদীচীর 2টো পার্ট অবশ্য, যা একটা হচ্ছে জুলাইপন্থী লালদের পক্ষে, আর একটা হচ্ছে নন জুলাইপন্থী বা মৌলবাদের বিরুদ্ধে শক্তি যারা কোনোভাবেই মৌলবাদের সাথে আপোষ করবে না, সেই অংশের উপরে হামলা হয়েছে। ছায়ানটের উপরে হামলা হয়েছে। আমরা দেখেছি এই বঙ্গবন্ধুর সিনেমাটার এখানে অভিনয় করার জন্য একজন নায়িকাকে গ্রেফতার করা হয়েছে এয়ারপোর্ট থেকে কোনো কারণ ছাড়া, যদিও আরেক নায়িকার হাজবেন্ডকে তখন উপদেষ্টা করা হয়েছিল। যাই হোক, সেই কালচারাল ফ্রন্টটা এখন সেইভাবে আর কাজ করবে বলে মনে হয় না। যে আসাদুজ্জামান নূর নিশ্চিত আশা বসেছিলেন যে তিনি গ্রেফতার হবেন না, কারণ তার 14 গোষ্ঠী মিলে এই লাল বিপ্লবের সহায়তা করেছেন। তার সকলে কালচারাল, তার অফিস সহ, মানে তার ব্যবসায়িক পার্টনাররা সহ, তার অফিসে অর্গানাইজিং টিম হয়েছে, কমিটি হয়েছে, টাকা পয়সা ডিস্ট্রিবিউট হয়েছে। সেই
আসাদুজ্জামান নূর সাহেবও কিন্তু জেলের ভিতরে এখন কারাগারে মৃত্যুর দিন গুনছেন একভাবে বলা যেতে পারে। এর মানে হচ্ছে তারা প্রতারিত হয়েছেন, তাই না? শুধুমাত্র আমাদের সায়ান আপু ডেইলি, আমি দেখি যে একটা গিটার নিয়ে, আমি ওনাকে খুব পছন্দ করি ভাই, কিন্তু ডেইলি ক্যাঁ করে উনি 1 জুলাইকে বাঁচিয়ে রাখার একটা চেষ্টা করছেন। এটা অনেকটা এর আগে আমার ফিডে কন্টিনিউয়াস আসতো, মামুন লায়লার অশ্লীল কাহিনীগুলো প্রায় দেখতাম আসতো এবং মামুনরে নিয়ে কানতো। ওইটা যেরকম বিরক্তর উৎপাদন করতেছে, সায়ান আপুর এই বারবার মানে একা বিপ্লব 2 হাতে ঠেকায় রাখার চেষ্টাটা কাছাকাছি লাগছে। যাই হোক, শায়নাতকে শুভেচ্ছা, কারণ আমার খুব প্রিয় একজন শিল্পী। সেই প্রসঙ্গে আমরা এখন না যাই। সো সবকিছু মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি এই ফ্রন্টটা আওয়ামী লীগের বিরুদ্ধে কাজে লাগাতে পারবে না, বরঞ্চ এখানে আওয়ামী লীগের একটা ডমিনেন্স আছে, সাংবাদিক সমাজের মধ্যে আছে। এমনকি আপনারা দেখবেন যে যারা খুব বড় লাল ছিলেন জুলাইতে, সেই সাংবাদিকরা এখন কিন্তু ইউনুসের বাটপার ছাড়া কথা বলেন না। তাদের অনেককে ইউনুস সাহেব জেলে টেলে ঢুকিয়ে নিয়ে এসেছে এবং ব্যাপক সংখ্যক লোক সিনিয়র সাংবাদিক মানে আপনারা জানেন, সিনিয়র সাংবাদিক মানে যাদের চাকরি নাই সাংবাদিক। যেমন ধরেন আমি এখন একটা সিনিয়র সাংবাদিক দাবি করতে পারি, যেহেতু আমি সাংবাদিকতা পেশায় ছিলাম এবং এখন সাংবাদিকতা আমার কোনো চাকরি নাই। সো এই স্পোক পার্সন গুলো কিন্তু এখন ইউনুসপন্থীদের হাত থেকে সরে এসে উল্টো দিকে কথা বলছেন। আগেই ভালো ছিলাম এই টোনটা ছলে বলে কৌশলে দেওয়া শুরু করেছেন। সুতরাং এই জায়গাটাও আওয়ামী লীগ একটা বড় অ্যাডভান্টেজ পাবে। প্রশ্ন হচ্ছে সেক্ষেত্রে কি লড়াই অনিবার্য? সেক্ষেত্রে লড়াই অনিবার্য, এটাকে ঠেকিয়ে রাখার কোনো উপায় নাই। দেশ মোটামুটি একটা গৃহযুদ্ধের দিকে যাবে, কারণ এটা হচ্ছে একেবারেই মরণ কামড় দুই পক্ষের পক্ষ থেকে। দেশ এখন কেন সেই জায়গায় যাবে? কারণ হচ্ছে গত 5 আগস্ট পরবর্তী সময় দেশের ভিতরে যে সহাবস্থান, ন্যূনতম একটা ভদ্র সহাবস্থান ছিল, এই জিনিসটা ধ্বংস হয়ে গেছে। এটা সুকৌশলে ধ্বংস করে দিয়ে একেবারে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। আগে কি হতো? আগে ধরেন একটা রেজিম চেঞ্জ হতো, সরকার চেঞ্জ হতো, একটা দলের পর আরেকটা দল আসতো, তাদের বড় যারা আছেন, ধরুন সচিবালয়ের সিনিয়র সচিবরা, সচিব এইগুলো পরিবর্তন হতো, আর্মি পুলিশের প্রশাসনের পরিবর্তন হতো, কিন্তু সাধারণ একটা তৃণমূলের লোক যিনি চাকরি করে যাচ্ছেন, তিনি হয়তো কোন একটা রাজনৈতিক দলের সমর্থক, তাকে নিয়ে অনেকটা ওই যে আর্জেন্টিনা ব্রাজিলের মতো হাসাহাসি হতো, কি রে তোমরা হেরে গেছো এটা, কিন্তু তার জীবন জীবিকা কখনো ঝুঁকির মুখে পড়তো না। 5 আগস্টের পরে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকের জীবন জীবিকা, বাসস্থান, নিরাপত্তা সবকিছু ঝুঁকির মুখে পড়ে যায়। মানে একেবারে তৃণমূল, একেবারে গ্রামের একটা প্রাইমারি স্কুলের অঙ্কের টিচার, তাকে পর্যন্ত ঘাড়ে ধরে থাপ্পড় দিয়ে বের করে দেওয়া হচ্ছে। সুতরাং এই যে প্রত্যেকটা লোকের জীবন এখন আসলে রাজনৈতিক পরিবর্তনের উপরে নির্ভর করছে, রাজনীতির পরিবর্তনের উপর নির্ভর করছে, এবং যার কারণে প্রত্যেকটা মানুষের এখন জান দিয়ে লড়ার দুই পক্ষে প্রশ্ন উঠে এসেছে। যে লোক কিছুই ছিল না, যে লোকরা আপনারা জীবনে দেখেন নাই, চিনেন নাই, বুঝেন নাই, সেই লোক এখন দেখবেন বড় বুদ্ধিজীবী, সে দেখবেন একজন বড় অমুক তমুক হাবিজাবি হয়ে বসে আছে। সে কি তার আসন ছাড়তে চাইবে? যারা এক্সপোজ হয়েছে জামাতের পক্ষে, সেটা একেবারে মনে করেন যে লোক দীর্ঘদিন ছদ্মবেশের মধ্যে ছিল, একেবারে তথাকথিত সেকুলার পোশাক পরে মাথায় কাপড় না দিয়ে ঘুরতো, সেও দেখা যাচ্ছে যে ডাকসু নির্বাচনের পরে হিজাব টিজাব দিয়ে ঘুরে গেছে, একমাত্র মোনামি ম্যাডাম বাদ, বাট ওনার কথা বাদ। এই যে যারা এক্সপোজ হয়ে গেছে, তারা কি করবে? তাদের তো একটা অস্তিত্বের লড়াই। সুতরাং তারাও মরণ কামড় দিবে, সেই মরণ কামড়ের মধ্য দিয়ে তারা তাদের টিকে থাকতে যাবে। এবং উল্টো দিকে যারা গ্রেফতার আছে, দেশ বাড়ি ছাড়া আছে, ঘর বাড়ি ছাড়া আছে, চাকরি হারিয়েছে, ব্যবসা হারিয়েছে, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত, তারাও টের পেয়েছে এখন যে রেজিম চেঞ্জের সাথে তাদের প্রত্যেকের জীবন মান এবং জীবনের নিরাপত্তা একটা বড় ঝুঁকির মুখে পড়ে যায়। সুতরাং তারাও চেষ্টা করবে তাদের মতো করে আওয়ামী লীগের সাপোর্ট দিয়ে অন্তত পক্ষে একটা পলিটিক্যাল গ্যাঞ্জামের মাধ্যমে দিয়ে নিজেদের স্পেস তৈরি করে ফেলার চেষ্টা করবে। শেষ পর্যন্ত কি হবে আমরা জানি। 5 আগস্টের পরে যে থানাগুলো লুট হয়েছিল, সেই অস্ত্রগুলো উদ্ধার হয় না। এই অস্ত্রগুলো জুলাইপন্থীদের হাতে আছে। এর মধ্যে আমরা 2-1বার একটু খোঁজ খবর দেখেছিলাম, পাকিস্তান থেকে অস্ত্র আসতেছে। সেই অস্ত্র কতগুলো বৈধ পথে এসেছে, কতগুলো অবৈধ পথে এসেছে আমরা জানি না। আমরা দেখেছি পাকিস্তানে ঘন ঘন জুলাই বিপ্লবের নেতারা যান এবং সেখানে তারা অনেক বেশি আদর আপ্যায়িত হন। পাকিস্তান হাই কমিশনের সাথে দেখা করেন অনেক লোকজন। সুতরাং আমরা ধরেই নিতে পারি ISI অ্যাক্টিভলি এখানে কাজ করবে এবং তারা চেষ্টা করবে শেখ হাসিনার ফিরে এসে নিরাপদে থাকার, পলিটিক্যাল ফিরে আসা, তাকে যে কোনো মূল্যে প্রতিহত করতে। উল্টো দিকে হাসিনাপন্থী যে রাজেন, অবভিয়াসলি অস্বীকার করার কিছু নেই, ভারত হয়তো চেষ্টা করবে কিছুটা সাহায্য করতে। ভারতের গোয়েন্দা সংস্থা যদি ISI উল্টো দিকে থাকে, এদিকে থাকার চেষ্টা করবে। চায়না এখানে একটা বড় প্লেয়ার হয়ে গেছে, টার্কি একটা বড় প্লেয়ার হয়ে গেছে, বাট এটা একটা বড় আকারের ফাইটে যাচ্ছে।
আজকের ভিডিওর শিরোনাম করেছিলাম যে এর মাধ্যমে আওয়ামী লীগের বিলুপ্তির একটা ঝুঁকি আছে কিনা। না, হ্যাঁ, এর মাধ্যমে বিলুপ্তি হওয়ার ঝুঁকি আছে যদি শেখ হাসিনা ডিসেম্বরে আসার কথা বলে না আসেন। যদি অন্য কোনো সিচুয়েশন তৈরি হয় সেটা আলাদা, কিন্তু যদি না আসেন আওয়ামী লীগের বিশ্বাসযোগ্যতা, শেখ হাসিনার বিশ্বাসযোগ্যতা নিয়ে কথা বলার সুযোগ তৈরি হবে। এটা স্লোলি আওয়ামী লীগকে ক্ষতিগ্রস্ত করবে। আর যদি শেখ হাসিনা ফেরত আসেন এবং শেখ হাসিনার মৃত্যুদণ্ড বা ফাঁসি যদি আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সমর্থকরা ঠেকাতে না পারেন, সেক্ষেত্রে পরবর্তীতে তারা এই দেশে রাজনীতি করতে পারবেন না। সুতরাং তারা খুবই জোরালো চেষ্টা করবেন এবং শেখ হাসিনার রাজনৈতিক ফেরত আসা এবং অবস্থান গ্রহণ করাকে ঠেকানোর জন্য আমরা জানি যারা আইএসআই সমর্থিত জঙ্গি গোষ্ঠীর যে অংশটুকু আছে তারা চেষ্টা করবে, যারা বিগ স্ক্রিনে জুলাই পন্থী হিসেবে নিজেদেরকে দাবি করে সুবিধা পেয়েছেন তারা তাদের মতো করে চেষ্টা করবেন, সাধারণ যারা জুলাইতে ইনভলভ ছিলেন তারা তাদের মতো করে খেলার চেষ্টা করবেন। সবকিছু মিলিয়ে আগামী ডিসেম্বরে শেখ হাসিনা যদি ফেরত আসেন সেটা শুধু আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন অথবা বিলুপ্তির দিকে নিয়ে যাবে না, সারা বাংলাদেশের রাষ্ট্রের অস্তিত্ব, রাজনৈতিক ঘটনা এবং অবস্থান কোন দিকে যাবে সেটাও একটা বড় প্রশ্ন হয়ে থাকবে। আমি আপনি সবাই মিলে সেটা আগামীতে দেখতে থাকবো। ভালো থাকুন দর্শক, কথা হবে কালকে অন্য কিছু নিয়ে।